আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। তো যে জয়েন করছো একটু দ্রুত লিঙ্কটা দিয়ে দাও গ্রুপে। যে জয়েন করছো একটু লিঙ্কটা দিয়ে দাও গ্রুপে। লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করে দাও। সত্য পথের সন্ধানী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের হ্যাঁ, এখনো কিছুক্ষণ অপেক্ষা করি আমরা একটু। সবাই জয়েন করা অবধি আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। আর যারা জয়েন করেছে এখন পর্যন্ত, সোফাইয়া জান্নাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করছে এখন পর্যন্ত তোমরা একটু নিজেরা পারলে নিজেদের আইডিতে শেয়ার করতে পারো চাইলে, আর না হলে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদেরকে মেনশন করতে পারো। প্রিন্স চাবিরা, ওয়ালাইকুম আসসালাম। আনিকা, হ্যাঁ। নিলয়, আদাব ভাই, হ্যাঁ আদাব ভাই। আচ্ছা, তোমরা একটু পারলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু করতে পারো, শেয়ার মানে মেনশন করতে পারো কমেন্টে, ঠিক আছে? আর আমরা একটু কিছুক্ষণ একটু দেখি কতজন জয়েন করে। এখন 14 জন জয়েন করেছো। আমরা একটু 2-3 মিনিট একটু অপেক্ষা করে দেখি। আনিকা আক্তার লামিয়া, আচ্ছা। আচ্ছা, একটু একটু সবাই কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাদের ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা এবং ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মানে মেন কথা সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু ফার্স্ট কমেন্ট করে জানাও। এখন পর্যন্ত 15 জন জয়েন করেছে। আচ্ছা, একটু কমেন্ট করো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের যে জি স্যার সব ঠিক আছে। আচ্ছা, 16 জন জয়েন করেছো। আচ্ছা ঠিক আছে, এখন 16 জন জয়েন করছো, তো আমরা দেরি না করে ক্লাস শুরু করতে পারি। তো আর যারা আছে তারা জয়েন করতে থাকুক, সমস্যা নেই। আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখো, আর যে কজন জয়েন করছো তোমরা একটু ক্লাসে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি প্রথমে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম গ্রুপে যে আজকে আমরা পড়ব আইসিটির যে 4র্থ অধ্যায়, অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এর আগে কিন্তু আমরা আইসিটি 3য় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ পড়েছি, বাট তারপরেও যদি পড়ে কোনো সমস্যা থাকে তারপরে পড়ে দেখা হবে, ঠিক আছে? বাট এখন আজকে আমরা পড়ব আইসিটির 4র্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে দেখো, এখানে কিন্তু নাম থেকে আমরা বুঝতে পারতেছি এখানে 2টা অংশ আমাদের মেইনলি ফোকাস করতে হবে, তাই না? একটা কি ওয়েব ডিজাইন পরিচিতি এবং আমরা একটা এইচটিএমএল, এই 2টা অংশে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নিই যে এই চ্যাপ্টার থেকে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে, বা আমাদের আসলে কোন কোন জায়গায় ফোকাস করা দরকার। একটা চ্যাপ্টার পড়ার আগে আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো হয় সেগুলো দেখা উচিত, তাহলে কি ওই চ্যাপ্টারের একটা আইডিয়া আসবে আমাদের, ঠিক আছে? যে কী ধরনের কোশ্চেন হতে পারে বা আমাদের কীভাবে পড়া উচিত। তো এই চ্যাপ্টারের এখানে যে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি পড়বো একটা অংশে, এবং এইচটিএমএল পড়বো আরেকটা অংশে। তো ওয়েব ডিজাইন পরিচিতি যে অংশটা, সেখান থেকে কিন্তু এক ধরনের ডেসক্রিপটিভ
প্রশ্ন চলে আসে। অনেক সময় দেখবা যে ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটের কাঠামো, ওইখান থেকে অনেক সময় বর্ণনামূলক প্রশ্ন চলে আসে একটা সৃজনশীল চলে আসে পরীক্ষাতে। আবার আরেকটা কোশ্চেন আসে হচ্ছে HTML থেকে। তো তাহলে আমাদের দুইটাই খুব ভালোভাবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো আশা করছি যারা এখন জয়েন করছো তোমরা একটু আমাদের কথা শুনবা, ভালো করতে চাইলে অবশ্যই আমাদের কথা শুনতে হবে। তোমরা পারলে হচ্ছে সংজ্ঞাগুলো আমি হচ্ছে ভেঙে ভেঙে পড়াবো, তোমরা পারলে খাতায় নোট করে নিও, এবং নোট করে হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে পোস্ট করবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা কথা। তাহলে হচ্ছে আমরা মেন ক্লাসে চলে যাই, ঠিক আছে? ওকে, দেখো, তো প্রথমেই দেখতে হবে যে ওয়েব পেজ কি, ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্টটা আসলে কি। তো আমরা কিন্তু যখন নর্মালি কি দেখি যে যখন কোনো ওয়েবসাইটে আমরা ঢুকি, তো ওয়েবসাইটে ঢুকলে পরে দেখি যে বিভিন্ন রকমের পেজ থাকে। ওইখানে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, তো প্রত্যেকটা কিন্তু একটা পেজ, কিন্তু এভাবে তো লেখা যাবে না, তো আমাদের একটু ফর্মাল ওয়েতে লিখতে হবে, তাই না? দেখো এখানে বলছি যে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেটের সাথে যুক্ত বিভিন্ন সার্ভারে রাখা হয়। তুমি এইটুকু মনে রাখতে পারো যে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে হবে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা হয়। তো আমরা জানি যে একটা পেজ সাধারণত একটা ওয়েবসাইটের অধীনে থাকে এবং একটা ওয়েবসাইট একটা সার্ভারের মধ্যে থাকে, তার মানে ওয়েব পেজটা অবশ্যই কোনো একটা সার্ভারে রাখা হচ্ছে। তো এইভাবে ভেঙে ভেঙে যদি পড়ো তাহলে কিন্তু তুমি কখনো ভুলবা না, ঠিক আছে? তাহলে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেটের সাথে যুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তো এইভাবে হচ্ছে তোমরা খাতার মধ্যে লিখে নিও এবং পরে রিভিশন দিও। এটা হচ্ছে ওয়েব পেজ। তো এটাকে তুমি অন্যভাবেও কিন্তু সংজ্ঞায়িত করতে পারো চাইলে। তা আমরা কী বলছি যে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে এবং প্রত্যেকটা পেজ তো এক একটা ওয়েব পেজ, তাই না? এই জন্য বলা হচ্ছে যে দেখো যে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজ, স্বতন্ত্র মানে কি একটা পেজ, এই স্বতন্ত্র কোনো পেজকেই ওয়েব পেজ বলে। তুমি এটাও চাইলে বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দুইটাই লিখতে পারি পরীক্ষার মধ্যে, ঠিক আছে? যেটা তোমার মনে থাকবে সেটাই লিখতে পারো তুমি। এটা হচ্ছে ওয়েব পেজ। তো আমি যখন এই স্লাইডটা বানাইছি তখন সেখানে মানে হচ্ছে যেগুলো MCQ আসার মতো, তখন আমি সেইগুলোও হচ্ছে এখানে উঠাই দিছি। যেমন এইখানে হচ্ছে PDF একটা ওখানে ছিল এবং ওখানে ফুল মিনিং দেওয়া ছিল যে PDF মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। তোমরা এইগুলো হচ্ছে একটু লিখে নিও, হ্যাঁ? লিখে নিলে পরে তোমাদের জন্য MCQতেও খুব ভালো হবে এসব, কারণ সময় MCQ দিতেই পারে, MCQতে কোনো লিমিটেশন নাই, তাই না? সো PDF মানে হচ্ছে কি, PDF এর ফুল মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, এটা একটা। তো এখন দেখি আমরা যে ওয়েবসাইট কি। দেখো ওয়েবসাইটটা আসলে কি। ওয়েবসাইট হচ্ছে আমরা বললাম না যে অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি থাকবে ওইখানে। তা আমরা নর্মালি যখন একটা ওয়েবসাইটে ঢুকি ওখানে কি একটা কোনো পেজ থাকে? ওখানে অনেকগুলা পেজ থাকে, তাই না? তার মানে আমরা সংক্ষিপ্তভাবে বুঝি যে এটা যে অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি, সেটা হচ্ছে ওয়েবসাইট। তবে এটা কিন্তু শুধু পেজের সমষ্টি না, এটা হচ্ছে ডোমেইন নেমের অধীনে থাকে। এখন ডোমেইন নেম কি এটা হচ্ছে আমরা একটু পরে পড়ব, ঠিক আছে? তার মানে এখানে বলতেছি আমরা, দেখো যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলছি আমরা ওয়েবসাইট। যে বললাম না একটু আগে যে সেখানে অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়, এটাই বলা হচ্ছে এখানে, ঠিক আছে? যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখন ডোমেইন নেমটা কি এটা আমরা হচ্ছে একটু পরে পড়ব। আচ্ছা, এখন দেখো হোম পেজ। হোম পেজ হচ্ছে আমরা যখন হচ্ছে প্রথমে কোনো ওয়েবসাইটে ঢুকি এবং ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে যে পেজটা শো করে আমাদের সামনে, প্রথম যে পেজটা শো করে সেই পেজটাকে বলছে আমরা হোম পেজ। তাহলে এটা ফর্মাল ওয়েতে আমরা কি বলতে পারি যে ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। আচ্ছা, এগুলো কি সংজ্ঞা কি মানে ভেঙে ভেঙে পড়তেছি যে তোমাদের কি ভালো লাগতেছে? একটু কমেন্ট করো তো যে ভেঙে ভেঙে পড়লে কি মনে থাকবে না এভাবে? একটু কমেন্ট করো যে এইভাবে পড়লে কি মানে মনে থাকবে কি না, ভুলার কোনো চান্স আছে এভাবে যদি ভেঙে ভেঙে পড়া হয়? বাট তুমি যদি মুখস্থ করো তাহলে তো হয়তো দেখবা যে 4-5 দিন পরেই ভুলে গেছো।
বা যদি বাস্তবের সাথে মিলায় পড়ো তাহলে কিন্তু সহজে ভুলবা না, বুঝতে পারছো? সিম্পল যদি মনে রাখো যে হোম পেজটা কি, সাধারণত আমরা কি জানি যে ওয়েব পেজের মধ্যে ঢুকলে প্রথমে যে পেজটা আমরা দেখতে পাই সেটা তো হোম পেজ। ওইটা একটু ফর্মাল ওয়েতে বলছে, দেখো যে ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় সেটাকে হোম পেজ বলে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আনিকা আক্তার লামিয়া, হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা একটু ভেঙে ভেঙে পড়বা তাহলে মনে থাকবে। আর পারলে আমি বলছি না যে খাতার মধ্যে লিখে ফেলো এসব, আমি যেগুলোর সংজ্ঞা দিচ্ছি মোটামুটি এইভাবে যদি সংজ্ঞাটা লিখে নোট করে ফেলো তাহলে হচ্ছে তুমি পরীক্ষার আগে জাস্ট দেখে নিবা, তাহলেই হচ্ছে চ্যাপ্টারই শেষ হয়ে যায় পুরোটাই। এই জন্য এইভাবে নোট করে পড়তে হবে, বুঝছো? আচ্ছা এখন দেখি যে আমরা হোম পেজ দেখলাম, এখন দেখি ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার, তা আমরা সার্ভারের মোটামুটি সবাই চিনি যে সার্ভার আসলে কি। আমরা যখন দেখি না যে একটা যখন গুগলের মধ্যে ঢুকি আমরা, তো গুগলের মধ্যে হচ্ছে একটা ওয়েবসাইট তো আর এমনি এমনি থাকে না, তো ওয়েবসাইট তো কোনো একটা সার্ভারের মধ্যেই রাখতেছে, তাই না? তো একটা ওয়েবসাইট এমনি এমনি থাকে না, কোথাও না কোথাও রাখতেছে। এই জন্য বলছি যে দেখো যে ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় বা যেখানে রাখা হয় তাকে বলছি আমরা ওয়েব সার্ভার। তাই একটা ওয়েবসাইটকে এমনি ঝুলে থাকে ওইখানে, কোথাও না বা কোনো কিছু তো আন্ডারে রাখতে হবে, তাই না? এই জন্য বলতেছি যে ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে বলছি আমরা ওয়েব সার্ভার, তাকে ওয়েব সার্ভার বলে। এটা হচ্ছে ওয়েব সার্ভার। আর এখন দেখো ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। এখন দেখি, আচ্ছা বলে দেখে দেখায় ফেলছি, এটা জিজ্ঞেস করতাম। যাই হোক, ইউআরএল এর ফুল মিনিং কি? ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে কি, দেখো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা একটা কিন্তু অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে যে ইউআরএল এর ফুল মিনিং কি সেটা। হ্যাঁ রে বাবা, নিচে একটা ফ্যামিলি বাসা, এখানে দেখো যেটা বলতেছিলাম যে ইউআরএল এর ফুল মিনিং কি। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে কি, দেখো লিখে দিচ্ছে এখানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসতে পারে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে ইউআরএল এটা কিন্তু আমরা ওয়েব অ্যাড্রেসও বলতে পারি, ঠিক আছে? ইউআরএলকে আমরা ওয়েব অ্যাড্রেসও বলতে পারি। তাহলে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস কাকে বলে? সেটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। জাস্ট এটুকু মনে রাখতে পারো যে ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। তোমার ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানাকে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলে। এখন একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, সেই নির্দিষ্ট ঠিকানা ওইটাকে বলছে ইউআরএল। তো ইউআরএল একটা এক্সাম্পল হচ্ছে আমরা পরে দেখব নিচে, সেটা হচ্ছে ইউআরএল এবং আইপি অ্যাড্রেসে যখন পার্থক্য বলবো তখন একটু ক্লিয়ার হবে। জাস্ট এটুকু মনে রাখো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। এখানে ফোকাস করো, ওয়েবসাইট, নট নো ডিভাইস, কোনো ডিভাইসেরই কিন্তু না, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা, সেটা হচ্ছে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলে। এখন দেখি যে ডব্লিউ এটা আসলে কি। আমরা জানি, আমরা আগেও পড়েছি এটা, যে ডব্লিউ এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ডব্লিউ বলা হয়, যার অর্থ হচ্ছে বিশ্বজাল। তো এটা জাস্ট একটু জেনে নিলেই হয়। এবং এটাকে এমসিকিউ এর জন্য রাখতে পারো যে ডব্লিউ এটা তৈরি করেছেন টিম বার্নার্স-লি, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য রাখতে পারো। তো আমি কিন্তু এখানে খুব পয়েন্ট আকারে লিখে দিচ্ছি সব কিছু যেগুলো এমসিকিউ আসতে পারে। এখন দেখো একটা ইম্পর্টেন্ট একটা, এটা কিন্তু ক নাম্বারে অনেক সময় চলে আসে যে ওয়েব পোর্টাল কি। আমরা ওয়েবসাইট পড়ছি, বাট ওয়েব পোর্টাল মোটামুটি এক ধরনের ওয়েবসাইটের মতোই, বাট ওয়েব পোর্টাল একটু ওর থেকে একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে দেখো এখানে বলতেছি যে ওয়েব পোর্টাল হলো এমন এক ধরনের ওয়েব পেজ, এটা এক ধরনের ওয়েব পেজ যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। তুমি চাইলে বলতে পারো যে ওয়েব পোর্টাল এক ধরনের ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইট এক ধরনের, এবং এটার পার্থক্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। এইটুকু কথা মনে রাখতে পারো তুমি, যে বিভিন্ন এখানে গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। এখন কিভাবে দেখো, যদি একটা ওয়েবসাইট দেখো তুমি, এটা যে www.bangladesh.gov.bd, দেখবা তুমি এ ধরনের ওয়েবসাইটে যখন তুমি ঢোকার পরে দেখবা যে বাংলাদেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে সাজানো আছে।
এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো আছে। তো এটা এক ধরনের ওয়েব পোর্টাল, মানে ওয়েবসাইট, তবে এটা স্পেশাল ওয়েবসাইট, তুমি এটা বলতে পারো, ঠিক আছে। মানে ওয়েব পোর্টাল হচ্ছে এক ধরনের স্পেশাল ওয়েবসাইট, এ ধরনের আর কি। তাহলে ওয়েব পোর্টাল হলো এমন এক ধরনের ওয়েব পেজ যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো যে Bangladesh.gov.bd, এটা হচ্ছে এক ধরনের ওয়েব পোর্টাল। আর ওয়েবসাইটটা হচ্ছে খুবই সাধারণ, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে। আর ওয়েব পোর্টালটা হচ্ছে একটু স্পেশাল আর কি। এটা হচ্ছে ওয়েব পোর্টাল। আচ্ছা, এই সংখ্যাগুলো কি বুঝতেছো তোমরা? কমেন্ট করো তো, এই সংখ্যাগুলো কি বুঝতেছো তোমরা? কমেন্ট না করলে হচ্ছে কেমন মানে মরা মরা লাগে, যে তোমরা হচ্ছে ঘুমিয়ে পড়ছো। ফার্স্ট কমেন্ট করো যে সংখ্যাগুলো বুঝতেছো কিনা। আচ্ছা জি ভাইয়া, জি আচ্ছা স্যার, শারমিন নাহার, জি ভাইয়া বুঝছি। আনিকা জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখি যে এটা হচ্ছে গেল ওয়েব পোর্টাল, চলে গেল। তো এখন দেখি যে ইন্টারনেট আসলে কি। ইন্টারনেট এটা বেশি একটা বড় সংজ্ঞা না, একটু পড়ে নিলেই হয় যে একাধিক নেটওয়ার্কের সমষ্টিকে ইন্টারনেট বলে, মানে অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি, সেটাই হচ্ছে ইন্টারনেট। একাধিক মানে হচ্ছে দুই বা ততোধিক নেটওয়ার্কের সমষ্টিকে ইন্টারনেট বলে। এখানে আর তেমন বোঝানোর কিছু নাই, ঠিক আছে। তবে এটা একটা বোঝার বিষয় এখানে যে ইন্টারনেট প্রোটোকলটা আসলে কি। তুমি যদি মানে সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো একটা ডিভাইস বা কম্পিউটার অন্য একটা ডিভাইস বা কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করবে। তো এই যোগাযোগের জন্য যে বিভিন্ন নিয়ম নীতি আছে, একটা রেগুলেশনস তো আছে অবশ্যই, একটা রুলস তো আছে অবশ্যই। এই নিয়ম নীতিগুলো কি আসলে মেইনলি বলা হয় প্রোটোকল। কথা বুঝতে পারছো? তাহলে জাস্ট একটু ফর্মাল না বলে আমরা হচ্ছে একটু এমনি বোঝার চেষ্টা করি। ধরো একটা কম্পিউটার, তো একটা কম্পিউটার এবং অন্য একটা কম্পিউটারের সঙ্গে যখন যোগাযোগ করবে, হ্যাঁ, যোগাযোগ করার সময় তো একটা নিয়ম নীতি আছে অবশ্যই, এমনি এমনি যোগাযোগ করতে পারবে না। তো তো এই যে নিয়ম নীতিটা, রুলস যেগুলো আছে, এই রুলসটাকে বলা হচ্ছে প্রোটোকল। ঠিক আছে। তো ইন্টারনেট প্রোটোকল কি দেখো, যে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে, এই নির্দিষ্ট নিয়ম নীতিকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের জন্য যে নির্দিষ্ট নিয়ম নীতিগুলো আছে, সেই নিয়মাবলীকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ফর এক্সাম্পল দেখো এখানে HTTP, এটা এক ধরনের প্রোটোকল। এবং HTTP এর ফুল মিনিং হচ্ছে কি, যেটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে MCQতে, যে HTTP এর ফুল মিনিং কি। দেখো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তো এটা এক ধরনের প্রোটোকল। তারপরে হচ্ছে FTP, মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP। তো মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে কিছু আছে, কিছু প্রোটোকল দেওয়া আছে ওইখানে, বুঝছো। অ্যাটলিস্ট সেই প্রোটোকলের যে ফুল মিনিংগুলো আছে, সেই ফুল মিনিংগুলো একটু ভালোভাবে মনে রাখবা, কারণ যে MCQ চলে আসতেই পারে অনেক সময়, বুঝতে পারছো। এই দুইটা তো আমি একটু মানে ব্রডলি বলে দিচ্ছি, যে এখানে HTTP এবং FTP বলে দিচ্ছি, বাট বইয়ের মধ্যে আরও 2-3টা আছে, ওইগুলো একটু তোমরা নিজ দায়িত্বে একটু পড়ে নিও, ঠিক আছে। তাহলে এই নিয়ম নীতিগুলো হচ্ছে কি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। ওকে, এখন দেখি যে ওয়েব ব্রাউজারটা আসলে কি। ওয়েব ব্রাউজার, আমরা সাধারণত কিন্তু ব্রাউজারগুলোকে চিনি, ঠিক আছে। তো ব্রাউজার কোনগুলো, যেমন আমরা হচ্ছে অনেক সময় ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই না, ক্রোম ব্রাউজার ইউজ করি বা অপেরা মিনি ইউজ করি। তো এগুলো হচ্ছে কি ওয়েব ব্রাউজার। তো এগুলো দিয়ে আমরা আসলে কি করি বলো তো, এগুলো হচ্ছে কিছু আমরা সার্চ করার পর হচ্ছে কোনো একটা ওয়েবসাইট দেখি বা ওয়েব পেজ প্রদর্শন করি, তাই না। তো ওইটাই হচ্ছে একটু ফর্মাল ওয়েতে বলতেছে। দেখো যে ওয়েব পেজ প্রদর্শনের জন্য যে সকল সফটওয়্যার প্রয়োজন হয় সেগুলোকে ওয়েব ব্রাউজার বলে। এটা কিন্তু আমরা জাস্ট মানে না পড়লেও কিন্তু বানাতে পারি আমরা। দেখো আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, ক্রোম ব্রাউজার হোক বা অপেরা মিনি হোক, আর যে যাই হোক, গুগল ব্রাউজার হোক বা ইয়াহু ব্রাউজার হোক, যাই হোক না কেন, এই সবগুলো কিন্তু একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যার দিয়ে আমরা কী করি হচ্ছে কিছু সার্চ করে কোনো ওয়েব পেজ দেখি,
এটাই হচ্ছে বলতেছে যে ওয়েব পেজ প্রদর্শনের জন্য যে সকল সফটওয়্যার প্রয়োজন হয় সেগুলোকে ওয়েব ব্রাউজার বলে। যেমন মজিলা ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার, গুগল হচ্ছে একটা ব্রাউজার, ক্রোম, অপেরা, ইটিসি, মানে অন্যান্য আরও অনেক ব্রাউজার রয়েছে, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। তো এখন দেখো যে হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা একটু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বুঝছো? এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু পয়েন্ট আকারে লিখছি, তোমরা একটু পয়েন্ট করে লিখে নাও এসব। দেখো আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস কাকে বলে, এটা একটা কোশ্চেন, যে আইপি অ্যাড্রেস কাকে বলে। দেখো আমরা নর্মালি কি জানি যে বিভিন্ন ডিভাইস আছে আমাদের, তাই না? অনেকগুলো ডিভাইস, যেমন কম্পিউটার বা মোবাইল ফোন, এ সকল ডিভাইস আছে, এবং এই সকল ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, মানে অদ্বিতীয় একটা ঠিকানা থাকে। এই নির্দিষ্ট ঠিকানা বা অদ্বিতীয় যে ঠিকানাটা আছে এটাকে বলছি আমরা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে একটু ফর্মাল ওয়েতে যদি বলি কি হচ্ছে, ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই নির্দিষ্ট ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। এখন আমি যদি প্রশ্ন করি তাহলে ইউআরএল কি, এটা বলো। এটা তোমরা কমেন্ট করো যে ইউআরএল কিসের অ্যাড্রেস বা কিসের অদ্বিতীয় মানে কি সংকেত না, সরি অ্যাড্রেসটা আর কি। বলো ইউআরএল তাহলে কোনটার অ্যাড্রেস? আমি এখানে বলছি যে আইপি অ্যাড্রেস হচ্ছে প্রতিটি ডিভাইসের একটি নির্দিষ্ট ঠিকানা, তাহলে ইউআরএল কিসের ঠিকানা বলো, ফার্স্ট কমেন্ট করে দেখি। আমি একটু আগে ইউআরএল পড়াইছি, ইউআরএল কিসের ঠিকানা তাহলে? সবাই ফার্স্ট কমেন্ট করো যে ইউআরএল তাহলে কিসের ঠিকানা। দেখি কার মনে আছে। ওয়েবসাইটের ঠিকানা, শারমিন নাহার। আচ্ছা আর কে দেখি। সবাই কমেন্ট করো ইউআরএল ওয়েবসাইট, তাজনিম রেজা। আচ্ছা আর কে আছো এখানে? তো অনেক 20-22 জনের মতো লাইভে আসো, তো তোমরা হচ্ছে একটু সবাই কমেন্ট করে দেখি কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো বা কতটুকু কনসেপ্ট ডেভেলপ হলো। দেখি ওয়েবসাইটের ঠিকানা, তাজনিম রেজা তো বলছো। আচ্ছা আরও তো অনেকেই আছো, সবাই কমেন্ট করো। ফারজান আহমেদ, ইসফিয়া, আচ্ছা ইসফিয়াতুন জাহান, ওয়েবসাইটে নূর নবীজি। আচ্ছা যারা আছো সবাই লেখো। আকলিমা আক্তার, শম্পা, ঠিক আছে। তাহলে বুঝলাম যে তোমরা হচ্ছে মোটামুটি ক্লাসটা বুঝতে পারতেছো, আর বুঝতে পারলে তো মনে করছো আমার ভালো লাগবে, তাই না? তার মানে হচ্ছে এটা হচ্ছে ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা, আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে কোনো একটা ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা। তার দুটো কিন্তু কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাহলে ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা, আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোমার ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট ঠিকানা। এখন ঠিক আছে, আচ্ছা সবাই পারতেছো তাহলে, ঠিক আছে? সবাই খুব ভালো স্টুডেন্ট, সবাই খুব পড়াশোনা করো, খুব ভালো স্টুডেন্ট, সবাই অনেক ব্রিলিয়ান্ট, মোটামুটি সবাই খুব ভালো পারতেছো। আচ্ছা এখন দেখি এই সংখ্যাটা পড়লাম এখান থেকে যে আইপি অ্যাড্রেসের ফুল মিনিং দেখব সংখ্যাটা, এবং দেখি যে এই আইপি অ্যাড্রেস একটা সংস্থা আছে যেটা বন্টন করে থাকে বা ব্যবস্থাপনা করে থাকে, সেটা হচ্ছে IANA। এটা কিন্তু এমসিকিউ এর জন্য রাখতে পারো, ঠিক আছে? এমসিকিউ আসতে পারে যে আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনাকারী সংস্থা কোনটি, তাহলে কোনটা হবে? IANA এটা। এবং এই IANA এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে দেখো ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এগুলো হচ্ছে পড়বা, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনাকারী সংস্থার নাম হচ্ছে IANA, এবং এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এটা হচ্ছে IANA। আচ্ছা তো এখন দেখো এই আইপি অ্যাড্রেস যেটা, এটা তোমার হচ্ছে দুই ধরনের হতে পারে।
সাধারণত আমরা আমাদের বইয়ের মধ্যে দুই ধরনের আইপি অ্যাড্রেস দেওয়া আছে। একটা হচ্ছে কি IPv4 এবং হচ্ছে IPv6। তো IPv হচ্ছে কি, IPv4 মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, মানে হচ্ছে আইতে হচ্ছে ইন্টারনেট, পিতে হচ্ছে প্রোটোকল, ভিতে হচ্ছে ভার্সন 4, আর আইটা হচ্ছে IPv6। তাহলে এটা কি হবে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এই দুইটা আইপি অ্যাড্রেস হতে পারে। তো IPv4 যেটা, এই IPv4 এর মধ্যে সাধারণত তোমার হচ্ছে 4টা অক্টেট থাকে, অর্থাৎ মানে হচ্ছে 4টা ডট বলবো না, অক্টেট মানে কি, অক্টেট বলতে আমরা বুঝি হচ্ছে 8টা বিট, তাই না? 8টা বিট থাকে, 8টা বিট মিলে বললে আমরা হচ্ছে এক অক্টেট। দেখো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম 4টা অক্টেট থাকে IPv4 এর মধ্যে। এবং দেখো IPv4 হচ্ছে 32 বিটের এবং IPv6 হচ্ছে 128 বিটের। IPv6 নিচে আমি একটা পিকচার দিয়েছি, দেখো এখানে ধরো এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের একটা এক ধরন আর কি, একটা আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসের মধ্যে দেখো এখানে তোমার হচ্ছে ডট দিয়ে কিন্তু ভাগ করে দেওয়া আছে। দেখো 1 IANA পুনরূপ, দেখো এই যে IANA পুনরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি, বইয়ের মধ্যে আছে, বুঝছো? লিখে নাও, তাও বইয়ের মধ্যে সব আছে এগুলা, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। তাও যেটা বলছিলাম যে আইপি অ্যাড্রেস দুই ধরনের হতে পারে, একটা IPv4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, একটা হচ্ছে IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। এগুলো MCQ আসতে পারে। এবং আমরা এখানে একটা এক্সাম্পল দেখতেছিলাম যে আইপি অ্যাড্রেসের, দেখো যে এখানে হচ্ছে দেখো 172 পয়েন্ট মানে ডট দিছে, তারপর হচ্ছে 16 ডট, মানে হচ্ছে কি 172, এটাকে যদি আমরা বিট আকারে প্রকাশ করি এরকম পাবো, ঠিক আছে? এরকম পাবো। এটাকে যদি বিট আকারে প্রকাশ করি পরেরটা এরকম পাবো। তার মানে দেখো এখানে কিন্তু 4টা অক্টেট, এখানে কিন্তু 8টা বিট আছে, গুনে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বিট আছে, এখানেও 8টা, এভাবে কিন্তু। তার মানে 8টা মানে কি একটা অক্টেট, এখানেও একটা অক্টেট, তার মানে 4টা অক্টেট। এবং মানে প্রতিটা ঘরে যেহেতু 8টা করে বিট আর 4টা ঘর, তার মানে বিট কত হবে, 4টা কত হবে, 4টা হচ্ছে 32, তার মানে এখানে বিট সংখ্যা হচ্ছে 32টা, ঠিক আছে? এবং মনে রাখবা এই প্রথম যে দুই ঘর, এই প্রথম যে দুইটা ঘর আছে না, যে 172.16, এই প্রথম দুইটা ঘরকে বলা হয় নেটওয়ার্ক আইডি। আমি এখানে আমার বই, এটা আমার বই, বুঝছো? আমি দেখাইছিলাম এটা আমার বই। তো এই প্রথম দুইটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি এবং পরের দুইটাকে বলা হয় হোস্ট আইডি। প্রথম দুইটা যে অক্টেট, প্রথম দুইটা অক্টেটকে বলা হয়, ভাইয়া বিট কি? বিট হচ্ছে আমরা কি বাইনারি যখন পড়ছি কি বলছিলাম, যে বিট হচ্ছে বাইনারি সংখ্যায় ব্যবহৃত যে 0 এবং 1, বাইনারি সংখ্যায় ব্যবহৃত 0 এবং হচ্ছে 1, এই দুইটাকে স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে এক একটা বিট বলা হয়। তার মানে 0 একটা বিট, 1 একটা বিট। 2 কি তাহলে বিট? কমেন্ট করো তো, 2 কি কোনো বিট? একটু ফাস্ট কমেন্ট করো, 2 কি কোনো বিট? সবাই একটু ফাস্ট কমেন্ট করো দেখি, কার কার নলেজ খুব শার্প। 2 এটা কি কোনো বিট? একটু ফাস্ট কমেন্ট করে দেখি। না ভাই, আচ্ছা না না, আচ্ছা গুড জব। তারপর 2 কিন্তু বিট না, সব বাইনারি সংখ্যায় শুধুমাত্র কী ব্যবহৃত হয়, 0 এবং 1, তার মানে 0 এবং 1 শুধুমাত্র বিট। দেখো এখানে যে আমরা একটা লিখছি এখানে, এটা কিন্তু যখন আমরা বাইনারিতে প্রকাশ করছি, 8 বিটে প্রকাশ করছি, এই তখন কিন্তু এক একটা বিট, এবং এখানে 8টা বিট আছে বিধায় আমরা এটাকে বলছি একটা অক্টেট। এরকম 4টা অক্টেট নিয়ে এই IPv4 বা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 গঠিত হয়েছে। এবং যেহেতু 4টা অক্টেট রয়েছে এখানে, এবং প্রতি অক্টেটে 8টা করে বিট, 4টা 32 বিট, তাই না? IPv4 কিন্তু 32 বিট রয়েছে। এবং প্রথম বললাম যে প্রথম দুইটা যে অক্টেট, এই প্রথম দুইটা অক্টেটকে বলছি আমরা নেটওয়ার্ক আইডি, পরের দুইটা অক্টেটকে বলছি আমরা হোস্ট আইডি।
এটা একটু দেখে নিও, বুঝছো? প্রথম দুটাকে বলছি নেটওয়ার্ক আইডি, পরে দুইটা অক্টেটকে বলছি আমরা হোস্ট আইডি। তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ধরন। এবং আইপি অ্যাড্রেস সাধারণত তিনভাবে প্রকাশিত হতে পারে। মানে একটা আইপি অ্যাড্রেসকে আমরা তিনভাবে লিখতে পারি। ডেসিমেল সংখ্যায় লিখতে পারি, বাইনারি সংখ্যায় লিখতে পারি এবং হেক্সাডেসিমেল সংখ্যায় লিখতে পারি। অর্থাৎ এই যেমন একটু আগে আমরা যে আইপি অ্যাড্রেসটা পড়লাম, এই আইপি অ্যাড্রেসটা কী আকারে লেখা আছে? এই আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রথম যে আইপি অ্যাড্রেস লিখলাম এই যেটা, ঠিক আছে, এইটা। তো এটা হচ্ছে ডেসিমেল সংখ্যায় লেখা আছে। এবং অনেক সময় এই ডেসিমেল সংখ্যার পরিবর্তে আমরা দেখো এই যে উপরে বাইনারির সংখ্যা লিখছি না, এই বাইনারির সংখ্যায় প্রকাশ করতে পারি। আবার অনেক সময় এটাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাও লিখতে পারি। এই জন্য বলা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসকে তিনভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ডেসিমেল, বাইনারি এবং হেক্সাডেসিমেল, তিনভাবে প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। এটা তেমন কোনো বিষয় না, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ না, বাট আমার মনে হয়েছে আমি দিয়ে দিছি এখানে। হ্যাঁ, এখন দেখো, একটু আগে কিন্তু আমরা পড়ছি, আমি একটু বলছিলাম যে ডোমেইন নেমটা কি, এটা হচ্ছে আমরা পরে পড়বো, একটু বলছিলাম। এখন যদি সহজে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা আইপি অ্যাড্রেস উপরে পড়লাম যে 164 হ্যান ত্যান, যে অনেক কিছু আছে সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখা কষ্টকর। এখানে একটা আইপি অ্যাড্রেস, এরকম কোটি কোটি আইপি অ্যাড্রেস থাকুক, তখন কিন্তু এই আইপি অ্যাড্রেস মনে রাখাটা কষ্টকর। বা তোমার হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট বা একটা ডিভাইস, তুমি মানে একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট না, ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা সংখ্যায় যদি থাকে, সেটা কিন্তু মনে রাখা কষ্টকর। তো এই যে কষ্টকর, এই জন্য আসলে এটার পরিবর্তে একটা নাম ব্যবহার করা হচ্ছে, ইংরেজি বর্ণমালার নাম ব্যবহার করা হচ্ছে। সেই নামটাকে বলছি আমরা কি? ডোমেইন নেম, ঠিক আছে। এখন এই যে আইপি অ্যাড্রেস, এখন প্রশ্ন তো আসতে পারে যে আইপি অ্যাড্রেস হচ্ছে উপরে যে একটা সংখ্যা আমরা পড়লাম, উপরে দেখো এই সংখ্যা, এতগুলা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো কি সহজে মনে রাখা যায় না। তো এটার পরিবর্তে জাস্ট আমরা একটা নাম ব্যবহার করতেছি, সেটাকে বলছে আমরা ডোমেইন নেম। একটা ফর্মাল ওয়েতে বলছে এখানে যে ডোমেইন নেম আসলে কি। দেখো যে আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য যে ইংরেজি অক্ষরের নাম ব্যবহার করা হয় তাকে ডোমেইন নেম বলে। দেখছো, খুব সহজে মনে রাখা যায় না এটা, যে আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর। এটার জন্য এটার পরিবর্তে যে ইংরেজি অক্ষরটা ব্যবহার করতেছি, আমরা নাম ব্যবহার করতেছি, সেটাই হচ্ছে আইপি ডোমেইন নেম। যেমন দেখো এই যে www.eduzone.com, তো এটা হচ্ছে আমরা একটা ধরো ওয়েবসাইট খুললাম, কথার কথা। তো এটা একটা কিন্তু এই যে eduzone.com, এটা কিন্তু একটা ডোমেইন নেম, তাই না, eduzone। তো এটার নিচে এবার এটার কিন্তু যখন আমরা সার্চ করি, তখন কোনো ওয়েবসাইট না, কোনো ব্রাউজার কিন্তু ওই যে ওই ওয়েবসাইটের যে একটা নির্দিষ্ট ঠিকানা আছে, সে ঠিকানা কিন্তু খুঁজে বের করে। বাট আমরা কিন্তু ঠিকানা খুঁজে বের করি না, আমরা কিন্তু ডাইরেক্ট এর নাম ধরে সার্চ করি গুগলে বা ইয়েতে। তার মানে এর নামটা হচ্ছে ওই ঠিকানার পরিবর্তিত একটা রূপ, ঠিকানার পরিবর্তে আমরা এটা ইউজ করতেছি, এটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে আমরা একটু আগে যখন ওয়েবসাইট পড়ছি, এবং ওয়েবসাইটের সংজ্ঞার মধ্যে কী বলছি, যে একই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলছি আমরা ওয়েবসাইট। তার মানে এরকম দেখো, এরকম একটা লিঙ্ক থাকে আমাদের নিশ্চয়ই একটা, এবং এই লিঙ্কের ভেতরে যে মানে অনেকগুলো পেজ থাকবে, তখনই তো একটা ওয়েবসাইট হবে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এটা বুঝতে পারছো? কমেন্ট করো দেখি, এটা বুঝতে পারছো যে এটা মানে ডোমেইন নেমটা কোনটাকে বলতেছি আমরা, বা কোনটার মানে ওয়েবসাইটে যখন সংজ্ঞা পড়ছি কেন এটা বলছি আমরা। একটু কমেন্ট করো তো ফার্স্ট, এটা বুঝতে পারছো কিনা। সবাই একটু ফার্স্ট কমেন্ট করো। আরেকবারে একটু বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা
আচ্ছা, একজন বলছে, তো আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে বললাম না যে ডোমেইন নেম কোনটা, যে একটা ওয়েবসাইটের তো একটা মানে হচ্ছে তখন আমরা ওয়েবসাইটে ঢুকি তো বা গুগলে কিছু সার্চ করি আমরা, তো সার্চ করলে কিন্তু, আচ্ছা দিচ্ছি দেখো, সার্চ করলে কিন্তু কোনো ব্রাউজার কিন্তু সেই মানে ঠিকানা বা নির্দিষ্ট আমরা ঠিকানা আছে না একটা, তো সে ঠিকানাটা কিন্তু সে খুঁজে বের করে। বাট আমরা কিন্তু ঠিকানা সার্চ করি না, আমরা সার্চ করি একটা নির্দিষ্ট নাম, কিন্তু ওই নামটা কিন্তু ওই ঠিকানার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। আমরা যে নামটা সার্চ করতেছি সে নাম কিন্তু মানে গুগল বুঝবে না বা ব্রাউজার বুঝবে না, বুঝবে ঠিকানা। সো ঠিকানার পরিবর্তে এটা ব্যবহৃত হচ্ছে। এবং ওইটাই এখানে একটা ফর্মালিতে বলা হচ্ছে যে এই যে উপরে আমরা আইপি অ্যাড্রেসগুলো পড়ছি, সেই আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য ইংরেজি অক্ষরের যে নাম ব্যবহার করা হয় তাকে বলছে আমরা ডোমেইন নেম। যেমন একটা ওয়েবসাইটে এরকম নাম থাকে না যে ইডোজোন, এরকম একটা নাম থাকলো, সেই নামের এই নামটা কিন্তু আমরা সার্চ করি না, তো এই নামটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এবং আমি একটু আগে বলছি যে ওয়েবসাইট যখন সংজ্ঞা পড়ছি তখন বলছি যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলছি আমরা ওয়েবসাইট। তো আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, যখন কোনো ওয়েবসাইট সার্চ করি, তখন ধরো এটা সার্চ করলাম, তো এটা সার্চ করার পর এর মধ্যে যখন ঢুকবো আমরা তখন দেখবো যে এখানে অনেকগুলো ওয়েব পেজ আছে, তার মানে এটা একটা ওয়েবসাইট। কিন্তু ওয়েব পেজগুলো কোনটার অধীনে আছে? এই যে ডোমেইন নেমটা পড়লাম এই মাত্র আমরা www.edozone.com, এই ডোমেইন নেমের অধীনে আছে। এই জন্য ওখানে বলছে আমরা যে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আশা করি এখন এটা ক্লিয়ার, ডোমেইন নেম। আর যে পদ্ধতিতে ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা হয় তাকে বলছে আমরা ডিএনএস সিস্টেম। এটা মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডোমেইন নেমিং সিস্টেম, ডিএনএসের ফুল মিনিং হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। এটা অনেকবার এমসিকিউতে আসছে যে ডিএনএসের ফুল মিনিং কী, ডোমেইন নেমিং সিস্টেম। আর একটু ডিটেলস না পড়ার কারণে কিন্তু পোলাপান মানে এমসিকিউতে একদম ধরা খেয়ে আসে, বুঝছো? তো একটু ডিটেলস পড়তে হবে মানে এমসিকিউ ভালো করতে চাইলে। তাহলে এই যে ডোমেইন নেমটাকে যে পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয় সেই পদ্ধতিকে বলছে ডিএনএস পদ্ধতি, এবং ডিএনএসের ফুল মিনিং হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। এটা এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? ডিএনএসের ফুল মিনিং হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। এখন এখানে হচ্ছে আবার হচ্ছে একটু এই দেওয়া আছে যে ডোমেইন নেম এখনও শেষ হয় না, ঠিক আছে? যে টপ লেভেল ডোমেইন আছে এখানে, একটা টপ লেভেল ডোমেইন কোনটা? টপ লেভেল ডোমেইন হচ্ছে এই যে ডোমেইন নেম পড়লাম না যে ইডোজোন, এই ইডোজোনটা হচ্ছে ধরো ডোমেইন নেম মানে www.edozone.com, এই ইডোজোনটা হচ্ছে ডোমেইন নেম। এবং .com, এই .com যে পরিমাণটা এইটুকু হচ্ছে টপ লেভেল ডোমেইন। তার মানে ডোমেইন নেমের দেখো এটা হচ্ছে ডোমেইন নেম, এই ডোমেইন নেমের ডট আছে না, এই ডটের যে পরের অংশটা এটাকে বলছে টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। ওকে, বুঝতে পারছো কোনটা বলছি? এই যে .com মানে কম .com বলে ডটের পরের অংশটা কম, তো এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। দেখো সংজ্ঞা আকারে বলছি যে টপ লেভেল ডোমেইন হচ্ছে কি ডোমেইন নেমের ডটের পরের অংশকে টপ লেভেল ডোমেইন বলে। ইডোজোন হচ্ছে ডোমেইন নেম, এই ডট আছে এখানে একটা, ডটের পরের অংশটা হচ্ছে টপ লেভেল ডোমেইন কম। ওকে, তো এই টপ লেভেল ডোমেইন আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে জেনারিক এবং কান্ট্রি। তো জেনারিক কোনটা এবং কান্ট্রি কোনটা নিচে আমি হচ্ছে একটা পিকচার দিয়ে দেখাচ্ছি, বুঝছো? টপ লেভেল ডোমেইন দুই ধরনের হতে পারে, জেনারিক এবং কান্ট্রি। এখন জেনারিক কোড কোনগুলো? এই যে দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ডোমেইন নেমের জেনারিক যেগুলা, যেমন এই দেখো .com, এই .comতে কী বোঝায়? যে কমার্শিয়াল, মানে কি যে যখন একটা ওয়েবসাইটের শেষে দেখবা .com দেওয়া আছে তখন বুঝবা যে ওয়েবসাইটটা হচ্ছে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কমার্শিয়াল একটা বিষয়। কম মানে হচ্ছে কমার্শিয়াল। দেখো এখানে .gov মানে গভর্নমেন্ট, বুঝবো যে এটা সরকারি একটা প্রতিষ্ঠান গভর্নমেন্ট। এখানে হচ্ছে .mil মানে হচ্ছে মিলিটারি, সাধারণত এটা মানে আমেরিকান যে মিলিটারি আছে তার জন্য এটা সংরক্ষিত থাকে .mil। যখন দেখবা যে একটা ওয়েবসাইটের শেষে .edu আছে,
তার মানে কী বুঝবো আমরা, যেটা এডুকেশনাল কোনো ওয়েবসাইট, তাই না? তারপর হচ্ছে .net, কোনো ওয়েবসাইটের সাথে .net আছে, তার মানে কি বুঝবো এটা, যে নেটওয়ার্ক সার্ভিস সম্পর্কিত কোনো ওয়েবসাইট। ORG মানে এটা অর্গানাইজেশন। তারপর হচ্ছে INT মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। তো এগুলো হচ্ছে জেনারিক টপ লেভেল ডোমেইন, যেগুলো হচ্ছে মানে টপ লেভেল, যেটা অর্থাৎ আমাদের যে ডোমেইন নেম তার যে ডটের পরের অংশটা, এখানে কিন্তু এগুলো বসতে পারে, .com, .gov, .military, .edu এগুলো, ঠিক আছে। আর কান্ট্রি কোড কোনগুলো, এই কান্ট্রি যে কোড বা কান্ট্রি যে টপ লেভেল ডোমেইন, দেখো অনেক সময় দেখবা যে কোনো ওয়েবসাইটের শেষে কিন্তু লেখা থাকে এ ধরনের, মানে আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে BD, দেখো যেটা BD মানে বাংলাদেশ বোঝাচ্ছে। আবার আর্জেন্টিনা, আর্জেন্টিনা বোঝাচ্ছে, এভাবে আর কি। দেখো CN-তে চীন বোঝাচ্ছে, এই যে মানে হচ্ছে দেশের নাম বোঝাবে, কান্ট্রি না, কান্ট্রি মানে তো দেশ, তাই না? তো দেশের নাম বোঝাবে আর কি। তো ওইগুলো হচ্ছে তোমার কান্ট্রি কোড। তো তাহলে এই ধরনের দুই ধরনের এখানে টপ লেভেল ডোমেইন হতে পারে, জেনেরিক যেগুলো পড়লাম, আর এগুলো হচ্ছে কান্ট্রি, মানে কান্ট্রি কোড বোঝাচ্ছে। তো এটা বুঝতে পারছো কি না, একটু সবাই কমেন্ট করো। এই টপ লেভেল ডোমেইনটা বুঝতে পারছো? একটু ফার্স্ট কমেন্ট করো, টপ লেভেল ডোমেইন বুঝতে পারছো কি না। অনেক সময় পরীক্ষাতে চলে আসতে পারে, এরকম একটা এক্সাম্পল দিয়ে বলবে এখানে টপ লেভেল ডোমেইন কোনটা, লিখবে edujun.com, .www.bd, তখন তো কনফিউজড হয়ে যাবে কোনটা টপ লেভেল ডোমেইন। এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখন বলো এটা বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, বুঝছি 16 জন আছে এখানে। আচ্ছা, বুঝলে ভালো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা একটু নিচে দেখি কি আছে স্লাইডের, তাহলে এগুলো একটু ভালো করে পড়ো, বুঝছো? আর আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কে কে খাতার মধ্যে লিখছো এটা, না লিখলে বড় খবর আছে সবার। এখন একটু ইউআরএল সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আমরা একটু দেখে নিই, ঠিক আছে। ইউআরএল উপরে কিন্তু হচ্ছে আমরা ইউআরএলের একটা মানে প্রাথমিক যে একটা ধারণা পাইছি আমরা, তাই না, যে ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। তো তোমাকে যদি সংজ্ঞায়িত করতে বলে এভাবে বলতে পারো যে ইউআরএল হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা, এটুকু বললেই এনাফ ক নাম্বারের জন্য, সমস্যা নেই। দেখো আমি পয়েন্ট করে দিচ্ছি এখানে যে ইউআরএল সম্পর্কিত তথ্য দেখো, এটা হচ্ছে ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ঠিকানা। এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এবং একটা ইউআরএলে কয়টি অংশ থাকে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, MCQ এর জন্য হতে পারে, যে একটা ইউআরএলে কয়টি অংশ থাকতে পারে। একটা ইউআরএলে 4টি অংশ থাকে, বুঝতে পারছো? একটা ইউআরএলে কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে, এটা MCQ হতে পারে। একটা হচ্ছে প্রোটোকল, সার্ভারের নাম, ডিরেক্টরি অর ফোল্ডার নেম, আর হচ্ছে HTML ফাইল নেম বা ওই যে লাস্টে যে এক্সটেনশন থাকে সেটা। তাহলে একটা ইউআরএলের 4টি অংশ থাকে, প্রোটোকল, সার্ভারের নাম, ডিরেক্টরি ও ফোল্ডার নেম এবং HTML ফাইল নেম। এখন দেখো এখানে একবার চিত্র দিছি একটা, আমি এই চিত্রের মধ্যে দেখলেই বুঝবা। এখানে এই যে প্রথম আমরা পড়ছি, এখানে দেখো HTTP, তারপরে FTP। সাধারণত গুগলের মধ্যে আমরা HTTP বেশি দেখতে পাই। সো HTTP এটা হচ্ছে একটা প্রোটোকল, তাই না, একটু আগে আমরা পড়ছি, এটা একটা প্রোটোকল। আচ্ছা, তারপরে এই যে www.rabkhata.com, এই পুরোটা হচ্ছে একটা কি সার্ভারের নাম। www.rabkhata.com এই পুরোটা হচ্ছে একটা সার্ভারের নাম। এবং দেখো এখানে যে লাস্টে সার্ভারের নামের পরে যে অংশটা আছে, সার্ভারের নামের যে পরের অংশটা সেটা হচ্ছে ডিরেক্টরি নাম, আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফাইল নেম বা এক্সটেনশন। এটা হচ্ছে ফোল্ডার নেম হতে পারে, দেখে বলছে না কি ডিরেক্টরি বা ফোল্ডার নেম। তার মানে 3টা ধাপ তো মনে রাখবা। প্রথমে হচ্ছে প্রোটোকল, তারপরে এই পুরো এটা যে www থেকে শুরু করে .com পর্যন্ত এটুকু হচ্ছে ওয়েব সার্ভারের নাম। তারপরে থাকবে হচ্ছে ডিরেক্টরি নাম বা হচ্ছে ফোল্ডার নেম, এবং তারপরে থাকবে হচ্ছে এক্সটেনশন বা HTML ফাইল নেম। এটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী থাকবে, প্রথম প্রোটোকল, পরে সার্ভারের নাম, পরে হচ্ছে ডিরেক্টরি বা ফোল্ডার নেম, তারপরে হচ্ছে HTML বা ফাইল নেম।
তো অনেক সময় তোমাকে এমসিকিউ দিতেই পারে যে এটা একটা একটা দিয়ে দিল, এরকম একটা অ্যাড্রেস দিল, দেন হচ্ছে তোমাকে কোশ্চেন করতে পারে যে এটা এখানে এটার নাম কি, এটার নাম কি, হ্যাঁ এরকম কোশ্চেন হয়ে যায়। সো এই জন্য একটু ভালো করতে চাইলে তোমাকে একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? তাহলে একটা ইউআরএলের 4টি অংশ থাকে: প্রোটোকল, সার্ভারের নাম, ডিরেক্টরি ও ফোল্ডার, ডিরেক্টরি বা ফোল্ডার নেম এবং এইচটিএমএল ফাইল নেম। এবং এই চিত্রের মধ্যে আমি সেটা দেখালাম, ঠিক আছে? এখন দেখো তোমাকে হচ্ছে খ নাম্বারে কোশ্চেন করতে পারে এটা, বুঝতে পারছো? যে খ নাম্বারে তোমার জন্য এটা কোশ্চেন আসতে পারে যে আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য দেখাও। যেহেতু 2 নম্বরে কোশ্চেন, তুমি 5টা পার্থক্য দেখালে পরে সেটা আনসার হয়ে যাবে খ নাম্বারের জন্য, ঠিক আছে? যে আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য। তো এই পার্থক্য খুব ইজিলি কিন্তু বলতে পারো এখানে। যে প্রথমে বলতে পারো যে আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি। আমরা জানি যে আইপি অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অপরদিকে ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর একটা পার্থক্য দেখাতে পারো তুমি। আচ্ছা, তুমি দ্বিতীয়ত বলতে পারো কি, যে আমি একটু আগে বলছিলাম যে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা, ঠিক আছে? আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা, অপরদিকে ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট ঠিকানা। এটা একটা পার্থক্য বলতে পারো তুমি। তারপরে আমরা সাধারণত একটু আগে পড়ছিলাম যে ডিএনএস পড়ছিলাম না, এখানে একটা ডোমেইন নেমিং সিস্টেম একটু আগে পড়ছি আমরা। তো এই আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এই ডিএনএসটার এটা একটু মনে রাখতে পারো এক্সট্রাভাবে, যে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ডিএনএস সার্ভার প্রয়োজন হয় না, কিন্তু হচ্ছে ইউআরএল অ্যাড্রেসের ক্ষেত্রে ডিএনএস সার্ভার প্রয়োজন আছে। যে ডোমেইন, হ্যাঁ আমি খুব সহজেই লিখে দিচ্ছি এখানে, সংক্ষিপ্তভাবে লিখছি এখানে, যে ওই যে বললাম আমরা ডোমেইন নেমিং সিস্টেম। তো একটা ইউআরএল অ্যাড্রেস তো সেটা বা একটা ওয়েবসাইট তো একটা ডোমেইন নেমিং সিস্টেমের অধীনে থাকে, সরি ওটা কাজ করে থাকে আর কি, ডোমেইন নেম। তো এখানে এটা প্রয়োজন হয় আর কি। আইপি ইউআরএল অ্যাড্রেসের ক্ষেত্রে ডিএনএস সার্ভারটা প্রয়োজন হয়, বাট আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এবং এখানে বলতেছে যে সংখ্যায় সীমিত, আর হচ্ছে সংখ্যায় সীমিত নয়। তো সীমিত বলতে বোঝাচ্ছে যে আইপি অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে একটা লিমিটেড সংখ্যার মধ্যে থাকতে পারে, যেমন নিচে আমরা একটা উদাহরণ দিছি। বাট ইউআরএল অ্যাড্রেসটা এটা আনলিমিটেড, অর্থাৎ ইউআরএল অ্যাড্রেসের সংখ্যাটা মানে অনেক হতে পারে, এখানে কোনো লিমিটেশন নাই। বাট আইপি অ্যাড্রেস কিন্তু বলে দিচ্ছি যে এখানে তোমার 4টা অক্টেট থাকবে, প্রতি অক্টেট 8টা করে বিট থাকতেছে, এটা কিন্তু লিমিটেড। আইপি অ্যাড্রেসটা সংখ্যায় সীমিত, বাট ইউআরএল অ্যাড্রেস কিন্তু সংখ্যায় সীমিত না। যেমন একটা এক্সাম্পল দেখো এই যে আইপি অ্যাড্রেস লিখছি এখানে, এটা কিন্তু এই 4টা অক্টেট থাকবে, এটাই সীমিত। বাট ইউআরএল যে অ্যাড্রেসটা, ডিএনএস এর মিনিং হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। আর এখানে যে বলতেছিলাম যে উদাহরণ হচ্ছে দেখো এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস। ইউআরএল অ্যাড্রেস কিন্তু পরে আরও স্ল্যাশ থাকতে পারতো, স্ল্যাশ হ্যান ত্যান আরও থাকতে পারতো। আমার এই সংখ্যা কিন্তু সীমিত না, বাট আইপি অ্যাড্রেস সংখ্যা কিন্তু সীমিত। এবং 5 নাম্বার একটা উদাহরণ দেখাতে পারো যে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে তোমার ইউআরএল অ্যাড্রেস। দেখছো ইউআরএল অ্যাড্রেস কোনটা, যে HTTP, তারপর হচ্ছে www.eduzone.com, তারপর ICT হ্যান ত্যান যেগুলো আছে এইগুলো। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি পার্থক্যটা দেখাতে পারো, ঠিক আছে? পার্থক্য খাতার মধ্যে লিখে পড়বে এসব। তো এখন দেখি সার্চ ইঞ্জিন আসলে কি। তো ওয়েব সার্ভার থেকে সহজে তথ্য খুঁজে বের করার টুলসকে আসলে সার্চ ইঞ্জিন বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে বিভিন্ন ওয়েব সার্ভার ইউজ করি, সে ওয়েব সার্ভার থেকে যখন তথ্য খুঁজে বের করি এবং তথ্য খুঁজে বের করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলছি আমরা সার্চ ইঞ্জিন। এটা সংজ্ঞা আকারে বলতেছে যে ওয়েব সার্ভার থেকে সহজে তথ্য খুঁজে বের করার জন্য যে টুল ব্যবহার করা হয় সে টুলকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং এটা কিন্তু এমসিকিউ এর জন্য আসতে পারে যে বাংলাদেশের তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। বাংলাদেশের তৈরিকৃত প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে, সেগুলো খেয়াল করে পড়তে হবে। পিপিলিকা। আর গুগলও কিন্তু এক ধরনের সার্চ ইঞ্জিন, তাই না? আমরা কিন্তু গুগল ব্যবহার করি কোনো তথ্য খুঁজে বের করার জন্য। সো গুগলও কিন্তু এক ধরনের সার্চ ইঞ্জিন। এবং এটা জাস্ট এটুকু জানলে চলে, বাট একটা এক্সট্রা ইনফরমেশন জানিয়ে রাখতে পারো যে গুগলের জন্য হচ্ছে সার্চ ইঞ্জিন এবং লেডি প্যাচ।
সার্জে ব্রিন এবং লেরি পেজ, এরা হচ্ছে গুগলের জনক, এটা এক্সট্রা ইনফরমেশন। আর গুগল এক ধরনের সার্চ ইঞ্জিন, ইয়াহুও কিন্তু এক ধরনের সার্চ ইঞ্জিন, আমরা ইয়াহুতে তথ্য খুঁজে বের করতে পারি। সো ইয়াহুয়ের জনক হচ্ছে জেরি ইয়াং এবং ডেভিড ফেলো, এগুলো তুমি স্কিপ করতে পারো, সমস্যা নেই, জনক পরীক্ষাতে আসে না, বাট একটু সাধারণ জ্ঞানের জন্য তোমরা এটা মানে পড়তে পারো চাইলে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো আমরা হচ্ছে আজকে একটু ওয়েবসাইটের প্রকারভেদ দেখি। তাহলে ওয়েবসাইটটা ডিসকাস করার আগে এতক্ষণ যা পড়িয়েছি মানে তোমাদের কাছে ইজি লাগছে কিনা বা খুব সহজে বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, দেন হচ্ছে আমি ওয়েবসাইটের প্রকারভেদ আলোচনা করতেছি। জি ভাইয়া বুঝছি, আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন ক্রোম কি সার্চ ইঞ্জিন? না, ক্রোম তো সার্চ ইঞ্জিন না ভাই। ক্রোম কি? ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তো ক্রোম তো আমরা মানে ক্রোম দিয়ে হচ্ছে আমরা সার্চ করি, বাট গুগল দেখো, গুগলকে কোনো একটা সফটওয়্যার, ক্রোম কিন্তু একটা সফটওয়্যার, ইয়াহু কিন্তু একটা ধরনের ওয়েব মানে সাইটের মতো আর কি। তো তুমি ক্রোমকে কিন্তু কী বলতে সার্চ ইঞ্জিন বলতে পারো না। ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, সেটা দিয়ে আমরা সার্চ করি, বাট গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, যেটা আমাদের তথ্য সরাসরি অনেক তথ্য আছে এখানে খুঁজে বের করে দিই। সো ক্রোম কিন্তু একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। আর যে কোশ্চেনটা করছিল সে বুঝতে পারছো, ক্রোম কিন্তু ওয়েব ব্রাউজার, নট সার্চ ইঞ্জিন। এখন দেখো ওয়েবসাইটের প্রকারভেদ, মানে ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য, এই ওয়েবসাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন দেখি যে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে। তো তুমি যদি সহজে মনে রাখো যে স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে হচ্ছে ধরো এক ধরনের স্থিরের মতো, মানে গতিশীল না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না। আর ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, তার মানে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তাহলে কি হবে, যে ওয়েবসাইটের ডেটাগুলো স্থির এবং পরিবর্তন করা যায় না, মানে স্ট্যাটিক, স্থির অবস্থায় আছে। মানে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যা কিছু আছে সেগুলো ওর মধ্যে সীমাবদ্ধ, এটা স্থির, এই ডেটাগুলো আর পরিবর্তন করা যাবে না। ওয়েবসাইটটার মানে ডেটাগুলো যা আছে ওয়েবসাইটের মধ্যে এগুলোকে পরিবর্তন করা যাবে না, এই ধরনের ওয়েবসাইটকে বলছি স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা? ডাইনামিক মানেই হচ্ছে গতিশীল, ডাইনামিক শব্দের অর্থই হচ্ছে গতিশীল। তার মানে গতিশীল মানে কি, যে ওয়েবসাইটের ডেটাগুলো নিয়মিত পরিবর্তন করা যায়, যখন ইচ্ছা পরিবর্তন করা যায়, সে এ ধরনের ওয়েবসাইটকে বলছি আমরা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কি, যে ওয়েবসাইটে ডেটাগুলো স্থির এবং পরিবর্তন করা যায় না, সে ধরনের ওয়েবসাইটকে বলছি স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটে ডেটাগুলো নিয়মিত পরিবর্তন করা যায়, তাই না, সেগুলোকে বলছি আমরা ডাইনামিক ওয়েবসাইট। এই দুই ধরনের ওয়েবসাইটই আছে। এবং এই যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এবং এটা খুব ভেরি কী বলবো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা 5 স্টার দিয়ে দিলাম। অর্থাৎ এই স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এখান থেকে আমি যেগুলো পড়বো এখন, এটা কিন্তু তোমার পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট ধরো হচ্ছে একটা ওয়েবসাইট যদি খোলা থাকে, একটা কী ধরনের উদাহরণ দেওয়া হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে, আগে ডাইনামিক ওয়েবসাইটের একটা এক্সাম্পল দিই। তাহলে ডাইনামিক ওয়েবসাইট তুমি যদি বুঝো তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের বাস্তব উদাহরণ বুঝতে পারবে এমনিতে। যেমন দেখো, আমরা যখন ক্রিকেট স্কোর দেখি, দেখবা যে ক্রিকেট খেলা যারা দেখি লাইভ স্কোর ইয়েতে ফোনের মধ্যে, তো ওটা কিন্তু এক ধরনের ওয়েবসাইট। দেখবা প্রতি সেকেন্ডে না হোক, যখন একটা করে বল হয়
তখনই কিন্তু ওয়েবসাইটে ডেটার মানটা পরিবর্তন হয়। ধরো এক বলে হচ্ছে এবার 5 রান করলো, আরেক বলে 4 মারছে, তার মানে কিন্তু 5-এর সঙ্গে 4 যোগ করতেছে, মানে এক বল পর পর কিন্তু ডেটাগুলো আপডেট হচ্ছে। তো এই ধরনের যে ক্রিকেট স্কোরের যে ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, বুঝতে পারছো? তার মানে হচ্ছে নিয়মিত ডেটাগুলো পরিবর্তন হচ্ছে। ওই যে যারা হচ্ছে ক্রিকেট খেলা দেখে লাইভ স্কোরের মতো ওরা বুঝতে পারবে এটা, যে এক বল পরে পরে 4 মারছে, ওই 4 কিন্তু রান যোগ করে দিচ্ছে, মানে লাইভ স্কোর কিন্তু যোগ করতেছে কিছুক্ষণ পরে পরে। সো এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট তুমি বুঝতেই পারো, একটা ওয়েবসাইট যখন অনেক দিন থেকে ডাটাগুলো তোমার হচ্ছে কোনো চেঞ্জ করার দরকার হয় না, স্থির আছে, যা বানাইছে তাই, তো সে ধরনের ওয়েবসাইটগুলো স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিকটা বুঝতে পারলে তো স্ট্যাটিক বোঝার কথা এমনিতেই। তো ডাইনামিক এক্সাম্পল ওইটা আর কি, যে লাইভ স্কোর, যে ক্রিকেট লাইভ স্কোরের ক্ষেত্রে যেটা হয় আর কি। আর স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য পড়ার সময় আমরা যেগুলো পড়ব, এগুলো কিন্তু এক একটা বৈশিষ্ট্য। এবং তোমার এখান থেকে কোশ্চেন সিকিউতে অনেক সময় হচ্ছে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে, সে উদ্দীপকের মধ্যে হচ্ছে কোন একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, তোমাকে কিন্তু ধরতে হবে যে এটা কোন ওয়েবসাইট, স্ট্যাটিক নাকি ডাইনামিক। তার মানে স্ট্যাটিক এবং ডাইনামিক বুঝতে হলে তোমাকে কিন্তু বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। এবং বৈশিষ্ট্য এবং পার্থক্য আমি একবারেই বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? দেখো, আমরা যা পার্থক্য পড়ব এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য যা বলবো এগুলোই কিন্তু ওইগুলোর বৈশিষ্ট্য। তার মানে দুটো একবারে পড়া হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এখন দেখো যে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পেজের সংখ্যা নির্দিষ্ট। এখন নির্দিষ্ট কেন? যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটে তোমার হচ্ছে কন্টেন্টগুলা মানে পরিবর্তন করা যায় না, ডেটাগুলো পরিবর্তন করা যায় না, যা আছে তাই, সেখানে পেজের সংখ্যা নির্দিষ্ট হওয়াটাই স্বাভাবিক, তখন পেজের সংখ্যাটা নির্দিষ্ট। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু পেজের সংখ্যা অনির্দিষ্ট। কেন? কারণ হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে যেহেতু নিয়মিত ডেটা পরিবর্তনশীল, তো আমি নতুন একটা আপডেট দিলে পরে কিন্তু পেজ আরও বাড়তে পারে, সেখানে পেজের সংখ্যা অনির্দিষ্ট। বাট স্ট্যাটিকের ক্ষেত্রে কিন্তু পেজের সংখ্যাটা নির্দিষ্ট, তো এটার পার্থক্য একটা। তারপরে আমি এটা সেকেন্ড নাম্বারে লিখতে পারো যে কন্টেন্ট নির্দিষ্ট, এবং এখানে কন্টেন্ট অনির্দিষ্ট। কীভাবে? এই যে পেজের সংখ্যা আর কন্টেন্টে মোটামুটি একই বিষয়, যে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে যা কন্টেন্ট আছে, যা ডেটাগুলো আছে, এগুলো নির্দিষ্ট। আর ডাইনামিক ওয়েবসাইটে কন্টেন্ট অনির্দিষ্ট, আর অনেক বাড়তে পারে কন্টেন্টগুলো, ঠিক আছে? এটা হচ্ছে পরিবর্তনশীল, যেহেতু কন্টেন্ট অনির্দিষ্ট। আরেকটা দেখো 3 নাম্বার একটা পার্থক্য, যে ওয়েবসাইট দ্রুত লোড হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে দ্রুত কন্টেন্ট কী হয়, এটা বললাম, ওয়েবসাইট লোড হয়। এখন কেন ওয়েবসাইট দ্রুত লোড হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য, অনেক সময় পরীক্ষাতে চলে আসে এটা, যে ওয়েবসাইট দ্রুত লোড হয় কেন। যে যেমন ধরো তোমার হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা যা কন্টেন্ট আছে তাই নির্দিষ্ট, এটা কোনো পরিবর্তন করার দরকার হয় না, সো এখানে চাপ একটু কম, এর জন্য স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? অনেক সময় আসছিল ইয়েতে, বোর্ডে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট কিন্তু লোড হতে একটু সময় বেশি লাগে। কেন সময় বেশি লাগে? বললাম না, যে যেহেতু এখানে অনেক ডেটা আপডেট দেওয়া যাচ্ছে, কন্টেন্টগুলো অনির্দিষ্ট, সো এখানে একটু লোড হতে একটু সময় বেশি লাগে। বাট স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে লোড হতে একটু সময় কম লাগে, মানে হচ্ছে দ্রুত লোড হয়। আর ডাইনামিকে হচ্ছে সময় বেশি লাগে লোড হতে, এটা একটা পার্থক্য। এবং HTML ভাষা আমরা যেটা পড়তেছি, এবং CSS ভাষা, এবং CSS এটা হচ্ছে মানে সাধারণ একটা ভাষা। এখন CSS এর মানে অ্যাকচুয়াল যে ফুল মিনিংটা আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়তেছে না, বাট CSS এবং HTML এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। HTML যেটা আমরা পড়তেছি, আচ্ছা বলো তো এখন এখানে HTML এর ফুল মিনিং কারো জানা আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই তো? হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে CS এর ফুল মিনিংটা আমার এখন মনে পড়তেছে না, যাই হোক। HTML এবং CSS এই দুইটা ভাষা দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করি। আর PHP, ASP, JSP সাধারণত এ ধরনের MCQতে তোমার কোশ্চেন করতে পারে, যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কোন ধরনের ভাষা ব্যবহৃত হয়। তোমাকে MCQ দিতে পারে অপশনে HTML, PHP, ASP ভাষা, CSS, ঠিক আছে? এগুলো অপশন দিতে পারে। CSS দিলে পরে তো ওইটাও হবে,
বাট অপশন এগুলো দিতে পারে, তো তোমাকে কিন্তু এখানে দেখাতে হবে। তার মানে বুঝতে হবে যে HTML এবং CSS শুধুমাত্র এই দুইটা ভাষা দিয়ে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করি, আর PHP, ASP এবং JSP এইগুলো ভাষা দিয়ে আমরা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করি। সেটা একটা পার্থক্য এবং ইম্পর্টেন্ট এগুলো বৈশিষ্ট্য। এবং স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা একটু কঠিন। এটা সহজ একটা পার্থক্য যে স্ট্যাটিক ওয়েবসাইট বেশি নিরাপদ আর ডাইনামিক ওয়েবসাইট কম নিরাপদ। এগুলো আসলে বোঝার মতো তেমন কিছু নেই, বুঝছো? তো যেগুলো উপরে যেগুলো বোঝার মতো ছিল 4-5টা বৈশিষ্ট্য, ওইগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি। তো আশা করি এই বৈশিষ্ট্যগুলো মানে যদি এভাবে বুঝে বুঝে পড়ো, আমি যেভাবে হচ্ছে মানে কেন দ্রুত লোড হচ্ছে, কেন পেজের সংখ্যা নির্দিষ্ট, আমি যখন কেন প্রশ্নের উত্তর দিয়ে বোঝাইছি, তার মানে কিন্তু এইভাবে পড়লে তোমার হচ্ছে মানে ভোলার কথা না, বা মনে থাকবে বেশি আর কি। বাট তুমি যদি না বুঝে পড়ো তাহলে কি হবে, তাহলে দেখবা তুমি হচ্ছে 2 দিন পরেই হচ্ছে ভুলে গেছো। বুঝতে পারছো? স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা বুঝতে পারছো কিনা দেখো, এখানে বলে দিচ্ছি আমি যে পার্থক্যগুলো খুব ভালো করে মনে রাখবা, এতে বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। দেখছো আমি লিখে দিয়েছি এখানে। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বা সহজে মনে রাখবা, একটু কমেন্ট করো সবাই। তাসনিম রেজা, জান্নাতুল ফেরদাউস, জি বুঝছি। মাকসুর আক্তার হচ্ছে AG অভিজিৎ। আচ্ছা আরও তো অনেকে আছে, সবাই কমেন্ট করো। MST তাসমিন আক্তার। মানে তোমাকে কমেন্ট করতে লজ্জা পাও? লজ্জা পেলে হচ্ছে মার্কস পরে থাকো, তাহলে তোমাদের দেখা যাবে না, বুঝছো? লজ্জা পেলে মার্কস পরে থাকো, তাহলে তোমাদের ফেস দেখা যাবে না। আর আমি তো এমনি তো ফেস দেখতেছি না কারো। সত্য পথের সন্ধানী শেফালি আক্তার মিথিলা, আচ্ছা। শারমিন নেহার, আচ্ছা। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য আমাদের দেখা হয়ে গেল, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন আর আমাদের নেক্সট থাকবে হচ্ছে ওয়েবসাইট কাঠামো। তো ওয়েবসাইট কাঠামো আর পড়াবো না, ঠিক আছে? এখন আজকে আর পড়াবো না, কারণ হচ্ছে আমার এক্সামও আছে, তো একটু পড়াশোনা করতে হবে। তোমাদের হচ্ছে যতটুকু পড়াইলাম ততটুকু খুব ভালো করে খাতায় নোট করো, এবং নোট করে হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখানে পোস্ট করবা, ঠিক আছে? তো তোমরা হচ্ছে আমাদের জন্য হচ্ছে পোস্ট করতে পারবে না, তো তাহলে না পোস্ট করলে হচ্ছে তোমাদের মানে সবাই হচ্ছে পিটাবো আজকে গ্রুপের মধ্যে, বুঝছো? যদি বলে থাকো যে ভাই নোট করি নাই, যে নোট করো না তাদেরকে আজকে পিটাবো গ্রুপের মধ্যে। এবং আমার সাদিক ভাই আছে না, সাদিক ভাই হচ্ছে সাদিক ভাইকে বলবো আজকে তোমাদের পিটাবে সবাই, তার নোট করো নাই বা লিখো নাই খাতার মধ্যে। এত সুন্দর করে সাজিয়ে দিছি আমি এখানে, যেমন পয়েন্ট পয়েন্ট করে হচ্ছে লিখে দিছি। আমি যেগুলো হচ্ছে কষ্ট করে লিখছি বই থেকে হচ্ছে এই করে কুট করে লিখছি, এবং তোমরা জাস্ট হচ্ছে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারতা, বা হচ্ছে যখন আমি বলছি মুখে মুখে তখন কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আর হচ্ছে এখন আজকে আর এটা পড়াচ্ছি না, যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আরও যতগুলো আছে পরবর্তী টপিক আছে সবগুলো হচ্ছে আরও স্লাইড বানাতে হবে, এর মধ্যে অ্যাড করতে হবে, তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? তো এখন পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, আর এখন আমি হচ্ছে সময় নষ্ট করতেছি না। তো দেখা হবে নেক্সট ক্লাসে, তো তোমরা হচ্ছে পড়াশোনা করো ভালোভাবে। তো আজকে তাহলে এ পর্যন্ত, ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।